আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদের আজকে পরিমাণগত রসায়নের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেখানে আমরা বেসিক্যালি শিখব জারণ বিজারণ। অলরেডি আমরা বিগত ক্লাসে জারণ বিজারণ সঙ্গে জানছি, রিয়াকশনগুলো দেখছি। তবে আজকের ক্লাসে আমরা সেই রিয়াকশনগুলো ব্যবহার করে কীভাবে ম্যাথসগুলো করতে পারি, সাথে জারণ এবং বিজারণের কিছু আলাদা ধরনের রিয়াকশন আছে সেগুলো একটু শিখব, সাথে আরও কিছু টপিকস আছে সেগুলো আমরা আজকে শেষ করব। সো চলো শুরু করি। আজকের ক্লাসটা আমাদের জন্য বেসিক্যালি এই চ্যাপ্টারের আমি বলবো যে ম্যাথমেটিক্যাল টার্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ, ম্যাথ রিলেটেড ক্লাস বলা যেতে পারে। আজকের ক্লাসটা আমাদের ম্যাথ রিলেটেড ক্লাস। সো এই ক্লাসটা করলে তুমি শুধু বোর্ড এক্সাম না, তুমি সাথে অ্যাডমিশন এক্সামের যে ম্যাথসগুলো আসে পরীক্ষার মধ্যে, সেই কোশ্চেনগুলো খুব ভালো করে সলভ করতে পারবা। আশা করি এই ক্লাসটা তোমরা প্রচণ্ডভাবে মনোযোগ দিয়ে দেখবা। সো চলো শুরু করি। ফার্স্টে আমরা গত ক্লাসে যা যা পড়ছি, জারণ বিজারণের আমরা রিয়াকশনগুলো দেখছি, কীভাবে অর্ধজারণ বিক্রিয়া এবং অর্ধবিজারণ বিক্রিয়াগুলো হয় এবং কীভাবে আয়ন সমতাকরণ করা হয় সেগুলো আমরা শিখছি। আজকে জাস্ট সেগুলো একটু রিক্যাপ দিব, ছোট একটা রিক্যাপ। সো দেখো, ফার্স্টেই যেটা আমার কাছে আছে, ওকে, আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা এই বিক্রিয়াটা তো অনেক বড় করে লিখি, লাইক অর্ধজারণ বিক্রিয়া, অর্ধবিজারণ বিক্রিয়া দেন আমরা সমতাকরণ করি। তবে আমরা এক লাইনেও সমতাকরণ করে ফেলতে পারি, এক লাইনে। সেটা কীভাবে করি সেটা জাস্ট এবার তোমাদের দেখাবো। সো তোমরা অলরেডি ক্লাসটা মনে হয় করছো। সো যারা করছো তারা মোটামুটি বুঝে গেছো কীভাবে জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়াটা সলভ করা হয়, কীভাবে সলভ করব। তবে এই ভিডিওতে আমরা জাস্ট যখন আমাদের এমসিকিউ আসবে তখন আমরা কীভাবে খুব দ্রুত সলভ করতে পারি, অথবা রিটেন কোশ্চেনের জন্য কীভাবে দ্রুত ম্যাথ সলভিংয়ের জন্য আমরা ডিরেক্ট একটা ফর্মুলা মানে সমতাকরণ করে ফেলতে হবে সেটা একটু দেখি। আচ্ছা দেখো, ফার্স্টের রিয়াকশন আছে ফেরাস সালফেট, পটাশিয়াম ডাইক্রোমেট সালফারিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরিক সালফেট, ক্রোমিয়াম সালফেট, তারপর হচ্ছে হলো পানি এবং K2SO4 তৈরি করে। ধরো তোমার কাছে এটা দেওয়াই নেই, আমি ধরতেছি এটা আমার কাছে দেওয়া নেই, আসলে আমার কাছে যদি এই পার্টটুক দেওয়া আছে। তো আমরা কীভাবে ওয়ান লাইনার সমতা করব, ফার্স্টে আমি জাস্ট এটা আয়নটা লিখবো। এটা আয়নটা হচ্ছে, দেখো আমাদের অলরেডি বলছিলাম যে এই সালফেটটা আসলে এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে, অলসো পটাশিয়ামটা এখানে দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, দর্শক আয়ন হিসেবে কাজ করতেছে। তো এইটার বেসিক্যালি মেন রিয়াকশনে মানে সমতাকরণের ক্ষেত্রে এতে কোনো কাজ নেই। সো আমি জাস্ট এই জিনিসগুলোকে বা এই সালফেট এবং পটাশিয়ামটাকে আলাদা রাখতেছি। রেখে দেখো এই যে এফি কি এখানে কি আছে, 2+ না, সো 2+টাকে আলাদা রাখতেছি, প্লাস হচ্ছে Cr2O7 2- এটাকে রাখতেছি, প্লাস হচ্ছে H2 না H+ হিসেবে রাখতেছি, ওকে, অ্যাসিড H+। ওকে, এখন এখান থেকে ডিরেক্টলি আমাকে অ্যান্সারটা লিখতে হবে। এখন Fe2+ থেকে আমরা জানি কি হয়, Fe3+ হয়। সো আমি লিখলাম Fe3+ হইল, অর্থাৎ আমরা দেখতেছি কি ভাই, আমরা দেখতেছি বেসিক্যালি এখানে একটা ইলেকট্রনে আদান প্রদান হচ্ছে, একটা ইলেকট্রন ছাড়তেছে। ভালো করে বুঝো, সে একটা ইলেকট্রন ছেড়ে Fe3+ হইতেছে। আচ্ছা এবার দেখো Cr2O7 2- আমরা অলরেডি জানি এই Cr2O7 2- থেকে আমরা পাবো হচ্ছে হলো কি Cr2Cr3+, সে 6টা ইলেকট্রন গ্রহণ করে। বেসিক্যালি এখানে কি আছে, এখানে আছে বেসিক্যালি 6+, এক একটা ক্রোমিয়াম 6+ হিসেবে আছে। সো সে কি করছে, 3+ হচ্ছে, অর্থাৎ সে দুইটার জন্য মানে একটা ক্রোমিয়াম 6+ থেকে 3+ হওয়া মানে সে 3টা ইলেকট্রন গ্রহণ করছে। আর দুইটা ক্রোমিয়াম যেহেতু 3+ হয়েছে, তার মানে এখানে সে 6টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই তো, সিম্পল। এখন আমার তো সমতাকরণ করতে হবে, তাহলে আমার এখানে কি করতে হবে, 6 দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে আমি কি পাইতেছি, আর 6টা ইলেকট্রন পাইতেছি না আমি। তাহলে কি আমার সমতাকরণ হইল, সমতাকরণ যেহেতু হয়েছে তার মানে আমার কাকে 6 দিয়ে গুণ করা লাগছে বলো তো, এই যে Fe2+কে Fe3+ করার জন্য 6টা দিয়ে গুণ করা, মানে এখানে 6 দিয়ে গুণ দিব, এখানে 6 দিয়ে গুণ দিব। সো এই হচ্ছে কাহিনী। এবার দেখো অক্সিজেন করা লাগছে, 7টা অক্সিজেন আছে, মানে আমরা কি জানি এখানে 14টা H+ লাগবে। 14টা H+ মিনস এখানে 7টা H2O তৈরি হবে। সিম্পল হয়ে গেছে তো কিন্তু, তাই না? এখন কথা হচ্ছে ভাই আমার তো আসলে রিয়াকশনটা আমি কীভাবে তাহলে ফুললি কমপ্লিট করতে পারি। রিয়াকশন ফুললি কমপ্লিট করার সিস্টেম হচ্ছে এখন এটা, যে তুমি দেখো তাই তুমি লিখতে পারছো কি Fe6 FeSO4, ঠিক আছে, প্লাস হচ্ছে হলো K2Cr2O7, প্লাস হচ্ছে হলো 48+ না 7
H2SO4 ইকুয়ালস টু 6 Fe3+ হচ্ছে লেখা যায় Fe2SO4 হোল 3। অলরেডি আমি বলছি যে Fe বেসিক্যালি কি হয়, Fe3+ হলে SO4, Fe2SO4 হোল 3 হয়। যেহেতু এখানে দুইটা আছে তার মানে 3 দিয়ে গুণ করলে 6 হবে, প্লাস হচ্ছে Cr ক্রোমিয়াম সালফেট, যেহেতু দুইটা ক্রোমিয়াম হয়ে গেছে 7H2O, তারপর হচ্ছে হলো যেহেতু পটাশিয়াম রয়ে গেছিল দুইটা, তাহলে হবে K2SO4। সো এই হচ্ছে মোটামুটি আমাদের সমতাকরণ। ওকে, সো এই হলো মেইন সমতাকরণ বিক্রিয়া। তুমি যদি এইটুকু করো তা তোমার আসলে এই সালফেট টালফেট লাগবে না এমসিকিউর জন্য। তোমার বেসিক্যালি এখানে তোমার দেখবে যে তোমার কয়টা এফি লাগতেছে আর কয়টা সিআর লাগতেছে বা কয় অণু পানি লাগতেছে, এগুলো আসলে এমসিকিউতে আসে। সো আমরা এক লাইনেই কি করতেছি, ফুল আয়ন সমতাকরণ ব্যাপারটা শিখে ফেলতেছি না। সো এইটাই হলো আজকে আমি চাচ্ছিলাম এটা শিখাইতে। সো এটা শিখে গেলাম আমরা। এবার ধরো নেক্সট বিক্রিয়াটা দেখি। নেক্সট বিক্রিয়াটা আমরা একটু ভালো করে দেখি। অক্সালিক অ্যাসিড আছে আমার কাছে, সেটা আমি বিক্রিয়া করছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে বিক্রিয়া করলে বেসিক্যালি আমরা কি পাবো, সেম ওয়ান লাইনার রিঅ্যাকশন হিসেবে আমি যদি লিখি এখানে তোমার জন্য C2O4 2- সে বিক্রিয়া করতেছে হচ্ছে MnO4- প্লাস হচ্ছে হলো H+। ওকে, তো তোমরা একটু বলো আমাকে ভাইয়া কি কি হইতেছে তোমরা একটু বলো আমাকে, তাহলে আমরা জিনিসটা ভালো বুঝতে পারবো। আমরা কি জানি যে ম্যাঙ্গানিজ, এই যে MnO4- থেকে আমরা পাই হচ্ছে Mn2+, তাই না? যেহেতু অ্যাসিডিক সলিউশন Mn2+ পাবো, এবং C2O4 2- থেকে আমরা পাবো হচ্ছে হলো কার্বন ডাই অক্সাইড। এটা ঠিক লিখছি কিনা বলো তো? আমরা শিখাইছিলাম যে অ্যাসিডিক কন্ডিশনে অক্সালিক অ্যাসিড বা অক্সালেট আয়ন থেকে কার্বন অক্সাইড পাওয়া যায়, আর MnO4- থেকে Mn2+ পাওয়া যায়। ক্লিয়ার? এখন কত হচ্ছে ভাইয়া, কয়টা ইলেকট্রন আদান প্রদান করে এটা হইতেছে, এটাও আমরা জানি। এটা হচ্ছে যে এইটা যে MnO4- থেকে যে Mn2+ হইতেছে, এখানে সে 5টা ইলেকট্রন গ্রহণ করে, কারণ এখানে তার 7+ থাকে। ঠিক বলছি তো? যে এখানে 7+ থাকে, সে Mn2+ হচ্ছে সে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইখানেও সেম কাজটা হয়। এখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান হয়, তোমার একটু কমেন্ট সেকশন জানাইতে পারো আমাকে, যেখানে কয়টা ইলেকট্রন আদান প্রদান। তুমি এই ভিডিওটা ইউটিউবে দেখতে পারো, যেখানেই দেখো জাস্ট একটু ভাবো। আমি তোমাকে 5 সেকেন্ড সময় দিলাম যে C2O4 2- থেকে যখন দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে, সে কয়টা ইলেকট্রন অবশ্যই সে ছাড়বে, কারণ এটা সে বিজারক। তার বিজারক মিন্স এখানে তার কি হচ্ছে, জারণ হচ্ছে, তাই না? জারণ হচ্ছে। সে কয়টা ইলেকট্রন ছাড়বে বলো তো? বা দুইটা ইলেকট্রন সে ছাড়বে। আচ্ছা, অর্থাৎ এখন এটা সমতাকরণ আমি কীভাবে করবো? আমার তো মেইন কাজ শেষ। এখানে অবশ্যই আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এখানে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 10টা সমান হয়েছে। এখানে 2 দিয়ে গুণ করা মানে এখানে আমার 2 বসবে, এখানেও 2 বসবে। যেহেতু আচ্ছা 4টা অক্সিজেন আছে মানে 8H+ হয়েছে, কিন্তু একটু বুঝো জিনিসটা, এটা তো 2 দিয়ে গুণ করার আগে 8H+ লাগতেছিল। যখন আমি 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে পুরা টুকুর সাথে 2 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এখানে আমি লিখতে পারি কি ভাই? এখানে আমি লিখতে পারি হচ্ছে হলো 16H+, 2 দিয়ে গুণ করার পরে। আর এখানে যেহেতু 5 দিয়ে গুণ করছি, তার মানে এখানে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। এখানে কি হয়, 5 দুগুণে 10 হবে। দ্যাটস ইট, আমার পুরো রিঅ্যাকশন শেষ। যেহেতু এখানে 16H+, তার মানে ভাই এখানে আমার 8H2O তৈরি করতেছে। সিম্পল। বাকি হলো K2SO4 তৈরি করতেছে। শেষ। আর কিছু লাগবে আমাদের? আর কিছু লাগবে না। এই হচ্ছে আমাদের ওয়ান লাইনার আয়ন সমতাকরণ। ওয়ান লাইনার আয়ন সমতাকরণ। আশা করতেছি এই বিক্রিয়াগুলো দেখার মাধ্যমে তোমাদের আয়ন সমতাকরণের যে ঝামেলা ছিল সেটা তোমার ইজিলি সলভ করতে পারতেছো। আর সমস্যা নাই। যদি সমস্যা থাকে তারপরেও বলবা, আমরা সেটা সলভ করে দিব। দেখো H2O2 পারঅক্সাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করতেছে। সো সেম কন্ডিশন যে এটা কি আসলে আমার করে দেওয়া দরকার আছে? এইগুলো এখন আর করে দেওয়া দরকার আছে? নিজে করতে পারবো না। কত এখানে কি হবে? এগুলা যেহেতু অ্যাসিডিক কন্ডিশন আছে, অবশ্যই এখানে আমি কি পাবো? MnO4- থেকে পাবো হচ্ছে হলো, আচ্ছা ওয়েট, H+, আচ্ছা হলো এখানে হলো H2O2। এটাকে এইভাবে না লেখো, বলা যায় O2 2-। এখানে হবে হচ্ছে হলো Mn2+ প্লাস হচ্ছে অক্সিজেন তৈরি করবে। এখন
এইটা আসলে আর সমতকরণ আমি বলবো না, তোমরা নিজেরা করবা। এটা হলো সে 5টা ইলেকট্রন গ্রহণ করতেছে, সেখানে 2টা ইলেকট্রন ছাড়তেছে, 2টা ইলেকট্রন ছাড়তেছে। এখন তুমি বাকিটা তোমার নিজেদের মতো করে ফেলবা। এখানে হবে হলো 8H প্লাস, বাকিটা তোমার নিজেদের মতো সমতকরণ করবা। এখানে আমার আর বলা কিছু নেই, অলরেডি আয়ন সমতকরণ এবং জারণ বিজারণ নিয়ে আমরা হিউজ একটা ক্লাস নিয়েছি এবং এখানেও ভালো করে রিক্যাপ দিচ্ছি। সো এটা তোমরা নিজেরা করবা, এটা তোমাদের জন্য বাসার হোমওয়ার্ক। ওকে, নেক্সট আরেকটা আছে, সেটাও মনে হয় ইয়েস, এটাও তোমাদের জন্য একটা বাসার SW। পটাশিয়াম আয়োডাইড হচ্ছে K2Cr2O7। সো এটা কি হয়, I মাইনাস না, 2I মাইনাস থেকে তৈরি করবে সে I2। দ্যাটস ইট। আর কি বলার আছে, এটা তুমি জানো এখানে কি হবে, এটা বলার কিছু নাই। সো এই জিনিসগুলো অলরেডি আমরা জানি, ভালো করে শিখছি। সো দ্যাটস ইট। এবার আমরা চলে যাই ম্যাথে। আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আর কিছু এই যে জারণ বিজারণ বা বিশেষ রিডক্স কিছু বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো একটু আমরা দেখি, তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হয় যে কিভাবে আমরা মানে এক্সেপশনাল যে রিয়াকশনগুলো সেগুলো কি সেগুলো জানতে পারবো। ফার্স্টে যেটা আছে সেটা দেখো, শত জারণ বিজারণ বিক্রিয়া, অটো রেডক্স রিয়াকশন। এই সংজ্ঞাটা তোমার বোর্ডে দেখার আগে আমাকে জাস্ট বলো, অটো রেডক্স রিয়াকশন অথবা শত জারণ বিজারণ বিক্রিয়া বলতে আমরা কি বুঝতেছি? শত জারণ বিজারণ বিক্রিয়া বলতে বুঝতেছি, এটা বুঝতেছি না যে একই সাথে জারণ ঘটতেছে, একই সাথে বিজারণ ঘটতেছে, এমন কিছু বুঝাইতেছে আমাদের। তুমি সংজ্ঞা দেখো না বত, জাস্ট এইটুকু ভাবো, শত জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? একই সাথে জারণ হইতেছে, একই সাথে বিজারণ হইতেছে। এবার জিনিসটা আমরা একটু অন্যভাবে ভাবি, যে একটা বিক্রিয়কের যে কোনো দুটা মোলের একই সাথে একটা মোলের জারণ হইতেছে, অন্য একটা মোলের বিজারণ ঘটতেছে, তাকে আমরা বলি শত জারণ বিজারণ বিক্রিয়া। সংজ্ঞাটা এবার দেখি, যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়ক পদার্থের কোনো বিক্রিয়ক পদার্থের অনুষ্ঠিত কোনো মোলের পরমাণু জারিত হয়, একই সাথে ওই একই অনুষ্ঠিত অপর মোলের পরমাণু বিজারিত হয়, তাকে আমরা বলতেছি শত জারণ বিজারণ বিক্রিয়া। সো আমার এই সংজ্ঞাটার সাথে আমি যে কথাগুলো বলছি এটা অবশ্যই মিল খুঁজে পাইতেছো না? হ্যাঁ, যে কি হইতেছে, আমার একটা বিক্রিয়ক আছে, যে এই একটা বিক্রিয়ক, সেই বিক্রিয়কের ধরো ABC, আচ্ছা ওয়েট, ওকে, এই ধরো আমার কাছে একটা বিক্রিয়ক আছে পটাশিয়াম নাইট্রেট। ওকে, এই বিক্রিয়ক ভাঙলে বা হিট দিলে সে পটাশিয়াম নাইট্রাইট এবং হচ্ছে অক্সিজেন তৈরি করতেছে। ওকে, পটাশিয়াম নাইট্রেট এবং অক্সিজেন তৈরি করতেছে। ওকে, এখন কথা হইতেছে অক্সিজেন তৈরি করলো, ভালো কথা। এইখানে দেখো যে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন দেখো অক্সিজেন এখানে -2 করে। ওকে, আর নাইট্রোজেন এখানে হলো যে -6, -2 × 3 হচ্ছে -6, এখানে হচ্ছে +1, তাহলে অবশ্যই নাইট্রোজেন +5 হইতে হবে। ওকে, ডান। ওকে, এখন এই -6 থেকে এই নাইট্রোজেন এখানে কি হয়েছে দেখো, যে -4 +1, নাইট্রোজেন এখানে লাগছে +3, অর্থাৎ সে +5 থেকে হইতেছে +3, অর্থাৎ সে কি করতেছে ভাইয়া, 2টা ইলেকট্রন গ্রহণ করছে। গ্রহণ মিন্স সে হচ্ছে এখানে কি করতেছে, সে এখানে বিজারণ ঘটতেছে। ওকে, আচ্ছা, এবার এই অক্সিজেন, এখানে অক্সিজেন -4, এখানে অক্সিজেন চেঞ্জ হচ্ছে, কিন্তু এই যে এই অক্সিজেন থেকে যা একটু অক্সিজেন তৈরি হলো, এখানে আবার তার জারণ সংখ্যা শূন্য কি পেয়েছে ভাই, 0, তাহলে এখানে -2 থেকে হচ্ছে 0, -2 থেকে 0 মিন্স তার এখানে -2 থেকে 0 মিন্স সে 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে সে কি করছে, ছাড়ন মানে হচ্ছে তার জারণ হচ্ছে। মানে একই বিক্রিয়কের অনুষ্ঠিত যে কোনো 2টা পরমাণুর একটার বিজারণ হয় আর একটার জারণ হয়, তখন আমরা তাকে বলতেছি হলো অটো রিডক্স রিয়াকশন। ক্লিয়ার ব্যাপারটা আমাদের সহজভাবে বুঝাই দিলাম, এবং এই একটা এক্সাম্পল আমরা দেখাই দিব পরীক্ষার মধ্যে, আমরা ইজিলি সেটা পারবো, অথবা এই এক্সাম্পলটাই পরীক্ষায় দিয়ে দিলে আমরা ইজিলি বলতে পারবো এটা একটা শত জারণ বিজারণ বিক্রিয়া অথবা অটো রিডক্স রিয়াকশন। ক্লিয়ার? আই গেস তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়েছে, না ক্লিয়ার হলে বলতে পারবা। আচ্ছা, আমরা এখন বিশেষ রিডক্স বিক্রিয়ার আরেকটা রিয়াকশন সম্পর্কে জানবো, সেটা হলো অসামঞ্জস্যতা বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়ার সাথে
আরেকটা বিক্রিয়া কি ডিফারেন্স ক্রিয়েট করতেছে বা ওই যে শতজারণ বিজারণ বিক্রিয়া কি পার্থক্যটা সেটা একটু বুঝলে আমরা আসলে এটার সংজ্ঞা বলো, এটা রিয়াকশন বলো, প্রতিটা জিনিস খুব ভালো করে ধরতে পারবো। তো চলো আমরা একটু দেখি পার্থক্যটা কোথায়। দেখো ফার্স্টে দেখো এখানে সংজ্ঞাটা বলছে যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের অনুস্থিত নির্দিষ্ট মৌলের কিছু পরমাণু, দেখো অনুস্থিত নির্দিষ্ট মৌল মানে একটা সিঙ্গেল মৌল হইতে হবে, তার কিছু পরমাণু জারিত হয় এবং যা উচ্চ জারণ সংখ্যা এবং অবশিষ্ট পরমাণু বিজারিত হয়ে মানে অবশিষ্ট পরমাণু বিজারিত হয়ে নিম্ন জারণ সংখ্যাযুক্ত ভিন্ন উৎপাদে পরিণত হয়, সেই বিক্রিয়াকে আমরা বলছি অসামঞ্জস্য বিক্রিয়া অথবা ডিসপ্রপোর্শন রিয়াকশন। অর্থাৎ আমি তোমাকে যদি সিম্পলি জিনিসটা একটু ভালো করে বোঝাই, জিনিসটা হইতেছে কি, ধরো তোমার কাছে এই একটা মৌল আছে, সেই মৌল থেকে একই সাথে সে জারিত হবে, একই সাথে সে বিজারিত হবে। এই হচ্ছে এইটার সংজ্ঞাটা, মানে মোরাল অফ দ্য স্টোরি, যে এই সংজ্ঞাটা অ্যাকচুয়ালি কী বুঝাইতেছে যে একটা নির্দিষ্ট মৌলের, ধরো এটা 5 মোল আছে, এর 5 মোলের 3 মোল ধরো এখানে জারিত হইতেছে, 2 মোল ধরো এখানে বিজারিত হবে। এই হচ্ছে ব্যাপার। ওকে, এখন আগেরটা যেটা ছিল শতজারণ বিজারণ, এটার সাথে এটার ডিফারেন্সটা কই। শতজারণ বিজারণ ব্যাপারটা ছিল যে তোমার কাছে একটা বিক্রিয়ক আছে, বিক্রিয়ক ধরো পটাশিয়াম নাইট্রেট, যেটা বললাম পটাশিয়াম নাইট্রেট আছে, এ ধরো নাইট্রোজেন একটা আলাদা মৌল, অক্সিজেন একটা আলাদা মৌল। নাইট্রোজেন এখানে কী হচ্ছে ধরো বিজারিত হয় আর অক্সিজেন ধরো এখানে জারিত হয়। এইটা ডিফারেন্ট কেস ছিল যে একই বিক্রিয়কের দুইটা আলাদা মৌল জারিত হচ্ছে বিজারিত হচ্ছে, বাট এইখানে একই মৌলের কিছু মৌল মানে কিছু পরিমাণ জারিত হয়, কিছু পরিমাণ বিজারিত হয়। সো এইটার সাথে ওইটার হলো এইখানে একটা ডিফারেন্স ক্রিয়েট করতেছে। সো আমরা তাহলে দুইটা সংজ্ঞাই ভালো করে বুঝতে পারছি। আমরা একটা রিয়াকশন বা উদাহরণ দেখলে জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝতে পারবো। ধরো তোমার কাছে আছে একটা ক্লোরিন, তার সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া দিচ্ছ তুমি, ভালো কথা। বিক্রিয়া দিলে তোমার ফার্স্ট অফ অল এই বিক্রিয়াটা নর্মাল বিক্রিয়া না, একটা তাপ ভালো লেভেলের তাপ দিয়ে 72 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেখে তুমি যখন এটা তাপ দিচ্ছ, সে ফার্স্টে তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড, যেটা অ্যাজ ইউজুয়াল তৈরি করে, তার সাথে তৈরি করবে একটা কম্পাউন্ড, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরেট। ঠিক আছে, সেটা কিন্তু নর্মাল টেম্পারেচার হয় না, অবশ্যই একটা সার্টেন একটা টেম্পারেচার লাগে এবং তার সাথে তৈরি করবে সে পানি। ওকে, এখন দেখো দুই সাইডে কিন্তু ক্লোরিন আছে, এখানে যে ক্লোরিন আছে এখানে তো তার জারণ সংখ্যা 0, কারণ সে এখানে গ্যাস আকারে জাস্ট সিঙ্গেলভাবে আছে, এখানে আর কিছু নাই, সেখানে 0। সেইখান থেকে দেখো কী হইতেছে, সে এখানেও ক্লোরিন আছে আবার এখানেও ক্লোরিন আছে। সো দুই জায়গায় জারণ সংখ্যা বা সংখ্যাটা দেখি তাহলে বুঝতে পারবো জিনিসটা কী হইতেছে। দেখো এখানে 0, বাট এখানে হচ্ছে ক্লোরিনে হচ্ছে -1, আবার এখানে -6 + 1, এখানে হচ্ছে +5। তাহলে দেখো সে 0 থেকে যখন -1 হইতেছে, সে একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করা মিনস সে এখানে কি হইতেছে, বিজারিত হইছে, সহজ হিসাব। আবার 0 থেকে যখন সে +5 হইতেছে, তার মানে কি হইতেছে, সে 5টা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছাড়ন মানে সে এখানে জারণ হইছে। সিম্পলি আমি কি তোমাদের বুঝাইতে পারছি জিনিসটা কি হইছে? আশা করি আমি তোমাদের বুঝাইতে পারছি অসামঞ্জস্য বিক্রিয়াটা কীভাবে কাজ করে। ওকে দেন গোটা নেক্সট স্লাইডে দেখি আমরা বলছে সামঞ্জস্য বিক্রিয়া। দেখো কম্প্রপোর্শনেশন রিয়াকশন, এইটা আসলে তোমার অসামঞ্জস্য বিক্রিয়া যেটা পড়লাম না, সেটা জাস্ট উল্টা এই জন্য বলতেছি, তুমি একটু ভালো করে দেখলে বুঝবা যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থের অণুর মধ্যে থাকা ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট একটা নির্দিষ্ট মৌলের উৎপাদ উৎপন্ন হয়, যার মধ্যে উভয়ে বিক্রিয়কে ওই নির্দিষ্ট মৌলের রিডক্স বিক্রিয়ার ফলে মধ্যবর্তী কোনো জারণ সংখ্যা লাভ করে, তখন তাকে আমরা বলছি তার সামঞ্জস্য বিক্রিয়া। অসামঞ্জস্য বিক্রিয়াটা যেটা আমরা শিখছি জাস্ট সেটা উল্টা। ধরো আমার এখানে NaCl প্লাস হচ্ছে NaClO3 প্লাস হচ্ছে ধরো পানি উৎপন্ন হয়েছিল না, এইটা বিক্রিয়া করে সে ক্লোরিন এবং হচ্ছে হলো NaCl, সো NaOH প্রডিউস করতেছে। সিম্পল সহজ হিসাব আর কি। তাহলে এখানে তার জারণ সংখ্যা হচ্ছে -1, এখানে তার জারণ সংখ্যা +5, সে এই দুইটার মধ্যবর্তী একটা জারণ সংখ্যা লাভ করে, সেটা হচ্ছে 0। মধ্যবর্তী জারণ সংখ্যা লাভ করতেছে, সেম সংখ্যার সাথে মিলে গেছে। দেখো যে বিক্রিয়ায় দুটি বিক্রিয়ক পদার্থের
দুটি বিক্রিয়ক পদার্থ ওর মধ্যে থাকা ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট একটা নির্দিষ্ট মৌল, ভিন্ন জারণ সংখ্যা বিশিষ্ট একটা নির্দিষ্ট মৌলের উৎপাদ উৎপন্ন হয়, এবং সেটা জারণ সংখ্যাটা একটা ওই দুটা সংখ্যার জারণ সংখ্যার মধ্যবর্তী একটা জারণ সংখ্যা লাভ করে, তখন আমরা তাকে বলছি তার সামঞ্জস্য বিক্রিয়া। ওকে, সো আমরা জিনিসটা বুঝতে পারছি। সো পরেরটায় যাই, দেখো পরেরটা বলছে বিরঞ্জন বিক্রিয়া। নামটা শুনে বুঝতে পারছি বিরঞ্জন বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে। বিরঞ্জন বিক্রিয়া বলতে বুঝাইতেছে যে তোমার ধরো কোথাও রং আছে, সেই রংটাকে সে বের করে নিয়ে আসতেছে, রিয়াকশনের মাধ্যমে বের করে নিয়ে আসছে। একদম সিম্পল হিসাব যদি বলি, বাসায় আমরা যে কাপড় ধুই না, ব্লিচিং পাউডার ইউজ করি না, ব্লিচিং পাউডারের মধ্যে কী থাকে বেসিক্যালি জার্মান অক্সিজেন থাকবে। ওই জার্মান অক্সিজেনটাই বেসিক্যালি ওই যে রঙের সাথে বিক্রিয়া করে, তোমার ওই যে রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করে রঙটাকে সে বিরঞ্জন করে দিচ্ছে বা রং কালারকে ডিসকালার করে দিচ্ছে, এটা বুঝাইতেছে। তখন তাকে আমরা বলছি তার ব্লিচিং বিক্রিয়া বা বিরঞ্জন বিক্রিয়া। একদম সিম্পল একটা এক্সাম্পল ধরো, তুমি ধরো ক্লোরিনকে তুমি বিক্রিয়া করলো পানির সাথে, সে কি ধরো HCl তৈরি করলো প্লাস একটা জার্মান অক্সিজেন তৈরি করলো। এই জার্মান অক্সিজেনটাই যখন একটা রঙিন বস্তুর সাথে বিক্রিয়া করবে, সে তৈরি করবে বিরঞ্জন বস্তু, কালারটা ডিসকালার করে দেবে, শেষ। এটা আসলে আহামরি বোঝা কিছু নেই, জাস্ট আমরা এক্সাম্পল একটা দেখলেই ভালো করে বুঝতে পারি। সেই আমার ন্যাসেন অক্সিজেন বা জার্মান অক্সিজেন বলা হয়। ওকে, সো আমরা এটা মিস করবো না। সো এই হচ্ছে মোটামুটি আমাদের বিশেষ রিডক্স বিক্রিয়াগুলো দেখলাম। এবার চলো আমরা নেক্সট স্লাইডে যাই, এবং এবার এখান থেকে আমাদের ম্যাথগুলো শুরু। আমাদের ম্যাথগুলো খুব ভালো করে বুঝতে হবে, আই গেস ভালো করে বুঝলে আমরা ম্যাথগুলো ভালো করে পারবো। ফার্স্টে দেখো কি বলছে, এক টুকরা লোহার তারকে লঘু H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 KNO4 দ্রবণের 27.5 ml প্রয়োজন হয়। লোহার তারটির ভর নির্ণয় করো, বা ভর কত, লোহার তারটির ভর কত, আমাকে বলছে লোহার তারটির ভর কত। আচ্ছা, এইটা দেখে আমাদের কি কোন রিয়াকশন কথা মনে পড়তেছে কিনা, যে FeSO4 প্লাস KMnO4 প্লাস H2SO4 যে রিয়াকশন ছিল মনে আছে? সো ওই রিয়াকশনটা বেসিক্যালি এখানে হইতেছে। সো এখানে যদি হয়, আমরা জিনিসটা ভালো করে দেখি কীভাবে হইতেছে। চলো আমাদের তাহলে কী হইতেছে, আমাদের লোহার ভর বের করতে বলছে, রিয়াকশনটা কী হইতেছে একটু দেখি, তাহলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, যারা ইংলিশ ভার্সন তাদের জন্য যদি বলি, এ পিস অফ আয়রন ওয়্যার ইজ ডিজলভড ইন dilute H2SO4 acid and resulting solution equals 27.5 ml of 0.03 KMnO4 solution to be completely oxidized. What is the mass of the iron wire? So iron wire massটা বের করতে বলছে। সো আমাদের মেইনলি হইতেছে কি, যে আয়রন ফার্স্টে কি করছে, H2SO4 সাথে বিক্রিয়া করছে, সে বিক্রিয়া করে সে তৈরি করতেছে FeSO4। ঠিক আছে, এই FeSO4 সে বিক্রিয়া করছে হচ্ছে হলো KMnO4 সাথে H2SO4 সহায়তায়। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। সো এখানে আমি জাস্ট আয়ন দিয়ে যে কাজটা করে ফেলি, যে Fe2 প্লাস আয়ন বিক্রিয়া করছে MnO4 মাইনাস, সে তৈরি করবে কত আয়ন, 5 Fe3 প্লাস হচ্ছে Mn2 প্লাস। 5টা ইলেকট্রন আদান প্রদান হয় না, 5টা ইলেকট্রন আদান প্রদান হয়, অলরেডি বলে ফেলছি আমরা যে MnO4 মাইনাস থেকে 8H প্লাস, তাই না, 4 অণু পানি। ওকে, 5টা ইলেকট্রন আদান প্রদান হচ্ছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে সমতাকরণ হচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে আমার 1 মোল, এখানে দেখো 1 মোল KMnO4 ইকুয়ালস টু কি বলা যায়, সমান বলা যায় 5 মোল Fe বলা যায়, 5 মোল Fe আর সমান Fe2 প্লাস অথবা Fe বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, 5 মোল Fe সমান। ওকে, সহজ হিসাব। তার মানে এখন আমাকে ইনফরমেশন দেওয়াই আছে কিসে ভাই, আমাকে ইনফরমেশন দেওয়া আছে এটা, আমার সেই ইনফরমেশন এটাই দেওয়া আছে। তার মানে কি, আমি জাস্ট KMnO4 থেকে ইজিলি Fe এর পরিমাণটা বের করতে পারবো, লোহার পরিমাণটা বের করতে পারবো। ওকে, আমাকে KMnO4 পরিমাণ দেওয়া আছে হচ্ছে 0.03 m এবং হচ্ছে হলো 27.5 ml। আমি যদি এখানে ম্যাথটা সলভ করে দিই তোমাদের জন্য, আই গেস তোমরা বুঝতে পারবা। ওকে,
দেখো আমি এখানে জিনিসটা বুঝতেছি যে 1 মোল KMnO4 = 5 মোল Fe হলে আমি যদি জিনিসটা এভাবে লিখি যে এখানে আবার লিখলাম 1 মোল KMnO4 = 5 মোল Fe। তাহলে 1 মোল বলতে কি বোঝায়? 1000 ml আর 1 মোলারিটি KMnO4 = 5 মোল ইন্টু, মানে 1 মোল সময় কত আণবিক ভর? 55.85 গ্রাম Fe, তাই না বলা যায়। এখন আমাকে দেওয়া আছে কি? আমাকে দেওয়া আছে হচ্ছে হলো 0.03 এবং 27.5, তো 27.5 ml আর হচ্ছে 0.03 m KMnO4 = লেখা যায় হইতেছে হলো 5 × 55.85 × 27.5 × 0.03 বাই হচ্ছে এই যে 1001 এটা দিয়ে ভাগ হবে, তাহলে সেটা পড়বে, সেটা হচ্ছে তোমার আয়রনের পরিমাণটা। সো এটা আমরা একটু ক্যালকুলেটর করি, তোমরা আমার সাথে ক্যালকুলেটর করে ফেলো, খাতা কলম নিয়ে অবশ্যই বসছো। 5 × 55.85 × 27.5 × 0.03 বাই 1000, 0.23038 গ্রাম Fe। আই গেস হয়ে গেছে 5.585 27.5, হ্যাঁ না হলে সমস্যা নেই, বাট তোমার দেখে নিও অ্যান্সার এটা আসে, অ্যান্সার এটা আসে। ওকে, এই হচ্ছে আমাদের অ্যান্সার যে কতটুকু আর লোহার ভর তারটি ভর কত, দ্যাটস দ্য লোহার তারের ভর। বুঝে গেছে? চলো নেক্সট ইকুয়েশনে যাবে, কোশ্চেনে যাই আমরা। ওকে ওকে, আমরা দেখি এটা বলছে যে 0.36 গ্রাম তারের এক টুকরা অবিশুদ্ধ লোহাকে লঘু H2SO4 অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে আমার 0.05 m KMnO4 দ্রবণে 48.5 ml প্রয়োজন হয়। লোহার টুকরাটিকে ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করো। অলরেডি তোমাকে আমি শুরুর দিকে বলছিলাম যে এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে হলো ভেজালের ম্যাথ, তাই না? ভেজালের ম্যাথ। সো এখানে আমাকে লোহার ভেজালের পরিমাণ বের করতে হবে। তো আমি এখানে ম্যাথটা সলভ করতে পারি কীভাবে? আগেরটার মধ্যে সলভ করব। জাস্ট আমাকে এখানে কি দেওয়া আছে, এটা একটা অবিশুদ্ধ বা ইমপিওর লোহার পরিমাণ দেওয়া আছে, কতটুকু লোহা অ্যাকচুয়ালি বিক্রিয়া করছে সেটা বের করে সেটা এখান থেকে বিয়োগ করব, বিয়োগ করে যতটুকু অবিশুদ্ধ থাকতে সেটাই তার ভেজালের পরিমাণ, সেটাকে এই টোটালটা দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করলেই ভেজাল শতকরা পরিমাণ বের আসতেছে। আমরা কনসেপ্টটা বুঝাইতে পারছি জিনিসটা কীভাবে হবে। সো চলো করি। ইংলিশ ভার্সন তাদের জন্য কী বলছে যে ইমপিওরের পার্সেন্টেজ বের করতে বলছে। আই গেস তোমার কোশ্চেন পড়ে বুঝতে পারছো। ওকে, ফার্স্টে আমরা কী করবো, কী বলছে, লোহা H2SO4 বিক্রিয়া করছে KMnO4 সাথে। আমি বুঝতেছি যে Fe2+ বিক্রিয়া করতেছে MnO4-, তাই না, প্লাস হচ্ছে H+, তার সাথে, তাই তো বিক্রিয়া করেছে, উৎপন্ন করতেছে হচ্ছে হলো Fe3+ Mn2+ H2O। তাহলে এখানে যেহেতু আমি জানি 5টা হবে, 5 বা আর কোনো ঝামেলা নেই, খালি 5 দিয়ে গুণ করলে ম্যাথ হয়ে যাচ্ছে। তাহলে আমি বুঝলাম 1 মোল KMnO4 সেম জিনিস 5 মোল Fe। তাহলে 1000 ml 1 m KMnO4 = 5 × 55.85 গ্রাম Fe, এভাবে লিখবা। সেখান থেকে লেখা যায় 48.5 ml আর হচ্ছে 0.025 m। খুব সিম্পল, 5 × 55.85 × 48.5 × 0.025 বাই হচ্ছে 1000, কত আছে দেখো তো ভাই, এটা করি আমরা। 5 × 55.85 × 48.5 × 0.025 বাই 1000, ওয়েট, 0.3385, 4 ডিজিট পর্যন্ত আমি নিলাম, 4 ডিজিট পর্যন্ত আমি নিলাম। ওকে ওকে, সমস্যা নেই।
ট্রানজিট পর্যন্ত নিলাম, এত গ্রাম হচ্ছে হলো আমার, সরি এত গ্রাম হচ্ছে আমার লোহা যাইতে হইতেছে। এখন তাহলে ভেজালের পরিমাণ বের করি। সো অবশিষ্ট মানে ভেজাল আছে কতটুকু, ভেজাল আছে হচ্ছে হলো 0.36 মাইনাস 0.3385 গ্রাম, তাই না? জাস্ট এটা বিয়োগ দাও, ঠিক আছে? 0.36 মাইনাস 0.3385 কত হয়? 0.0215। এই যে পাইছো, সরি 0.0215 এটা হচ্ছে ভেজাল। তাহলে ভেজালের শতকরা পরিমাণ বের করে কীভাবে? জাস্ট যে ভেজালটা আছে সেটাকে তার টোটাল পরিমাণ কতটুকুর মধ্যে, 0.36 মধ্যে ছিল না, তাকে 100% দিয়ে গুণ করবা। যেটুকুর মধ্যে ছিল সেটা দিয়ে ভাগ করে জাস্ট ওই কিগ্রামের মতো 0.36 গ্রামের মধ্যে ভেজাল আছে 0.0215 গ্রাম, একের মধ্যে আছে এত, 100-র মধ্যে আছে 100 দিয়ে গুণ করবা, তাহলে তুমি ভেজালের শতকরা পরিমাণ বের করতে পারবা। এইটা আসলে সবচেয়ে ইজি ম্যাথ, এবং ইজি ম্যাথ ঠিক আছে, বাট আমরা ভুল করে ফেলি কোথায় জানো? আমরা এই রিয়াকশনটা যদি মনে রাখতে না পারি, আমরা তখন এখানে ভুল করে ফেলি। সো এটা আমরা ভুল করবো না, আশা করি এটা আমরা ভুল করবো না। সো এটা আমরা বুঝতে পারছি। নেক্সট ম্যাথে চলে যাই আমরা। দেখো এই ম্যাথটা মজার একটা ম্যাথ। বলছে যে তোমার কাছে আছে কি ফেরিক সালফেট, ভেজাল মিশ্রিত, সেম জিনিস, 2 গ্রাম আর্দ্র ফেরাস সালফেট। দেখো ফেরিক সালফেট থেকে ফেরাস সালফেটকে অম্লীয়, মানে ফেরিক সালফেট পাইছো, সেটা কীভাবে পাইছো? যে 2 গ্রাম আর্দ্র মানে হচ্ছে এর মধ্যে পানি আছে। পানি মিনস এইখানে কিন্তু তোমাকে কনফিউজ যাতে না হয়, এখানে এক্সট্রিক্টলি বলে দিচ্ছে যে 7H2 যুক্ত অবস্থায় আছে ক্যালাস ফেরাস সালফেট, এবং সেটা কি আর্দ্র, মানে হচ্ছে FeSO4.7H2। তোমরা অনেকেও তো বুঝতা না যদি এখানে আর্দ্র লেখা থাকতো এবং 7H2 অ্যাড করে না দিত, তোমরা ভাবতে জাস্ট FeSO4 আছে, বাট FeSO4 না, এটার সাথে অবশ্যই 7 অণু পানি যুক্ত আছে এবং এটা লাগবে কে অম্লীয় মাধ্যমে জাইতো করতে। অম্লীয় মাধ্যমে মানে অবশ্যই অ্যাসিড আছে, যাই তখন অ্যাসিড আমরা বেসিক্যালি ইউজ করি কি H2SO4, বুঝতে পারছি। 6 ml আয়তনে 0.02 মোলার KMnO4 দ্রবণ প্রয়োজন হয় প্রদত্ত ফেরাস লবণে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন এইটা আসলে জানি ইংলিশ ভাষা, তাদের জন্য একটু বলে দিই। 2 গ্রাম অফ হাইড্রেটেড ফেরাস সালফেট মিক্সড উইথ ফেরিক সালফেট impurities require 6 ml of 0.02 molar KMnO4 solution to be oxidized in an acidic medium. Determine the actual amount of ferrous sulfate in the given ferrous salt. ওকে, আমাকে বলছে প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় কর। যেহেতু এখানে বেসিক্যালি কি আছে, টোটাল সহ আছে, মানে ভেজাল সহ আছে, আর যতটুকু জারিত হইতেছে ততটুকুই বেসিক্যালি হচ্ছে আমার প্রকৃত ফেরাস সালফেট বলা যেতে পারে, প্রকৃত আর্দ্র ফেরাস সালফেট বলা যেতে পারে। সো এখানেও সেম কাহিনী হবে যে আমি KMnO4 যেহেতু আছে, এখানে আসলে নতুন কিছু বলা নেই, তাহলে আমি বলতে পারি 1 মোল, আমি ডিরেক্ট লিখে দিচ্ছি 1 মোল KMnO4 ইকুয়ালস টু 5 মোল, এখানে শুধু Fe লিখবো না, আমাকে বের করতে বলছে হচ্ছে Fe, ফেরাস সালফেট পুরোটুকু বের করতে বলছে। ফেরাস সালফেট যেহেতু আমাকে বের করতে বলছে, তাহলে FeSO4.7H2O। ওকে, তাহলে 1000 ml 1m KMnO4 ইকুয়ালস টু 5 মোল হচ্ছে হলো 5 মোলই বের করি, পরে আমি একসাথে করতেছি এত। তাহলে এখানে বলছে হচ্ছে কত, 6 ml এবং হচ্ছে 0.02 মোলার, অর্থাৎ 6 ml 0.02 মোলার KMnO4 ইকুয়ালস টু হচ্ছে 5 × 6 × 0.02 বাই 1000 কত মোল হয় বলো তো? হ্যাঁ করো এটা, 5 × 6 × 0.02 বাই হচ্ছে 1000, 6 × 10⁻⁻4, তাই তো 6 ml বলছিল, 6 ml 0.02 মোলার, 6 × হ্যাঁ ঠিক আছে, এত মোল FeSO4.7H2O, তাই তো? এটা বলছে না, বলছে প্রকৃত ফেরাস সালফেটের, এটাই কিন্তু বেসিক্যালি প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণ, কিন্তু ভেজালের পরিমাণ না, এটুকুই বেসিক্যালি চাইতে হয়। তাহলে এটা প্রকৃত পরিমাণ বের করতে কীভাবে? এটা আণবিক ভর দিয়ে গুণ দাও। Fe হচ্ছে 55.85, আলাদা করে বের করো। সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 4টা অক্সিজেন আছে, মানে কি 4টা অক্সিজেন আছে মিনস হচ্ছে 4 16 64, প্লাস হচ্ছে পানি হচ্ছে 18 করে, 18 দিয়ে করবা। সো এই যে সংখ্যাটা পাবা, এটাকে জাস্ট এইটা দিয়ে গুণ করবা, গুণ করে দিলেই তুমি প্রকৃত ফেরাস সালফেটের পরিমাণটা বের করতে পারতেছো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আই গেস তুমি ম্যাথটা বুঝতে পারছি আমরা। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে দেখো কি বলছে, লঘু H2SO4 মিশ্রিত 19.8 ml আয়তনের 0.02 m KMnO4 দ্রবণ দ্বারা
25 ml আয়তনে কোনো আয়রন সালফেট দ্রবণকে পূর্ণ বিচারিত করা হয়, ওই আয়রন সালফেটের দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো। সো ঘনমাত্রা বের করতে বলছে। ঘনমাত্রা দেখো সেম কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসতেছে এবং দেখো বারবার এই K-4 বা K2CR2O7 এইসব দিয়ে প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে ব্যাপারটা বুঝাইতেছে যে তোমার K-4 পরিমাণ দাও, দেখো যেটা দিয়ে তুমি জাইতো করতেছো এই যে এটা সবসময় ঘনমাত্রা আয়তন দেওয়া আছে, ওকে। এবং আয়রন যেটা জাইতো হইতেছে সেটার আয়তন দেওয়া আছে, এটার ঘনমাত্রা বের করতে হবে। জাস্ট সিম্পল জিনিস। ঘনমাত্রা বের করার ফর্মুলা কি, আমি জাস্ট এইটুকু বুঝতেছি যে আমার আচ্ছা আমি যে রিঅ্যাকশনটা একটু ছোটো করে দেখাই তাই তোমাদের ঘনমাত্রার ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ওকে, এই যে এরকম MnO4 মাইনাস প্লাস হচ্ছে হলো 5Fe2 প্লাস ইকুয়ালস টু 5Fe3 প্লাস প্লাস হচ্ছে হলো Mn2 প্লাস, তাই তো? এটা হলো কাহিনী। তাহলে এইটার ঘনমাত্রা ধরলাম V1 S1 আর এটার ঘনমাত্রা ধরলাম V2 S2। আমরা জানি যার যে সহগ আছে সেই সহগ দিয়ে বেসিক্যালি ভাগ হয়, সহগ দিয়ে বেসিক্যালি ভাগ হয়, শেষ। এখন এটা পরিমাণ দেওয়া হচ্ছে হলো 0.02 ইন্টু হচ্ছে হলো 19.8 আর এটা পরিমাণ দেওয়া আছে 25 ml। আমাকে S2 বের করতে বলছে, S2/5। এখান থেকে আমি S2 বের করি। S2 হচ্ছে হলো 0.02 ইন্টু 19.8 ইন্টু 5/25, ওকে ওকে 5। এবার তুমি জাস্ট এটা ক্যালকুলেশন করো, এটা আমার করে দেওয়া কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন করে বসাই দিবা। তুমি ইজিলি এখান থেকে তুমি সালফেট দ্রবণের ঘনমাত্রা বের করে ফেলতে পারবা, কোনো ঝামেলা নেই, কোনো ঝামেলার ম্যাথ না, এটা খুব সিম্পল ম্যাথ, ওকে ওকে। আচ্ছা চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আমাদের নেক্সট ম্যাথটা হইতেছে দেখো পারক্সাইডের কোনো নমুনা দ্রবণের 25 ml পরিমাণকে টাইট্রেশন করতে 10 ml 0.1 m সোডিয়াম থায়োসালফেট প্রয়োজন হয়। ওই H2O2 এর দ্রবণের মধ্যে প্রকৃত H2O2 বা পারক্সাইডের ভর নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে আমাকে মেইন কাজটা হচ্ছে ভাই পারক্সাইডের একটা ভর আমি কিভাবে নির্ণয় করব। সো সেম কাহিনী আমাদের জারণ বিজারণের ক্ষেত্রে আমরা একটা জিনিস বুঝতেছি যে আমার অলরেডি সোডিয়াম থায়োসালফেটকে পরিমাণ দেওয়া আছে, যেটা ভলিউম বলো এবং হচ্ছে তার কনসেন্ট্রেশন বলো সব কিছু দেওয়া আছে। আর এখানে পারক্সাইডে কি আছে, একটা ভলিউম দেওয়া আছে, বলছে এটা প্রকৃত ভর, মানে ভরটা বের করতে হবে। এটা নিয়ে আমাদের প্যারা খাওয়ার কিছু নেই, কিন্তু সমস্যা হইতেছে এখানে রিয়াকশন একটু প্রবলেম আছে। এটা আসলে ব্যাপারটা এরকম যে পারক্সাইড তুমি সোডিয়াম থায়োসালফেটের সাথে ডিরেক্ট কোনো রিয়াকশন দেয় না, এটার জন্য একটা মাঝে আরেকটা বিক্রিয়ক দরকার লাগে, যার সাথে বিক্রিয়া করে দেন ওইখান থেকে তো সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া দিচ্ছে। সো যেরকম হলো এক্সাম্পল ধরি বলি, পারক্সাইড একটা অ্যাসিডের সহায়তায় আয়োডাইডের সাথে রিয়াকশন দিয়ে সে আয়োডিন তৈরি করে এবং হচ্ছে পানি তৈরি করে, ঠিক আছে। যেমন এখানে 2 আয়োডাইড বিক্রিয়া করে সে তৈরি করছে পানি, ওকে পানি তৈরি করছে। এবার সেই আয়োডিনটা ভাইয়া ডিরেক্ট সোডিয়াম থায়োসালফেট আমি যদি বলি আয়নটা নিয়ে H2O3 2 মাইনাসের সাথে বিক্রিয়া করে সে কি উৎপন্ন করে, সে উৎপন্ন করা হচ্ছে হলো আচ্ছা সে উৎপন্ন করে সালফাইড, সালফাইড S4O6 2 মাইনাস। আর ধর আমি যদি ধরলাম আচ্ছা আরেকটা আয়োডাইড তৈরি করে, এরকম আয়োডাইড তৈরি করতেছে, ওকে। এখন এটা ধর সোডিয়াম থাকলে সোডিয়াম থায়োসালফেট যদি বলি, সোডিয়াম থায়োসালফেট যদি থাকে তাহলে হয়তো এখানে জিনিসটা এরকম হবে Na2H2O3 আর এখানে সে তৈরি করা হচ্ছে হলো NaI 2NaI। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে 2 বেসিক্যালি কেন লাগছে, কারণ সোডিয়াম 2টা ছিল। সো আবার সালফেট দেখো 2টা আছে, তো এখানে তোমার মোটামুটি লাগবে 2 অণু, তাহলে এখানে তুমি S4O6 2 মাইনাস পাইতেছো, ঠিক আছে। S4O6 2 মাইনাস পাচ্ছ, আর তাহলে সোডিয়াম লাগছে হচ্ছে 4টা Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ Na2H2, হ্যাঁ তাহলে এখানে হবে এটা, ওকে ডান। এই হচ্ছে ব্যাপারটা বিক্রিয়া। আচ্ছা তারপর দেখো তোমাদের মেইন কাহিনী হচ্ছে এখান থেকে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে দেখো যে আচ্ছা এখানে যাই, ওয়েট
আচ্ছা, এখান থেকে বুঝতেছি যে 2 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুয়ালস টু 1 মোল আয়োডিন ইকুয়ালস টু 1 মোল তোমার রাখতেছে পার অক্সাইড। ওকে, এই যে হিসাবটা পাইছি, এই হিসাবটা থেকে আমরা এখন ম্যাথটা সলভ করতে পারবো ইজিলি। ঠিক আছে, যে আমার 2 মোল Na2H2O3 থেকে 1 মোল I2 এবং 1 মোল H2O2 হচ্ছে। সো এইখান থেকে তোমাকে যেহেতু H2O2 পরিমাণ বের করতে, তাহলে আমি এই দুইটা ইন্টারকানেক্ট করে ম্যাথ সলভ করতে পারি। তা 2 মোল বলতে কি বোঝায়? 1000 ml 2m Na2H2O3 equals to 1 মোল O2। তাহলে এখানে পরিমাণ ছিল কি দেখছিলাম আমরা কোশ্চেনে দেখছি, আমাদের ছিল তো 10 ml 0.1 m। আচ্ছা, 10 ml 0.1 m Na2H2O3 ইকুয়ালস টু লেখা যায় ভর যদি বের করছে H2 ভর কত? 32 আর 2 34, তাই না? 14 গুণ 32 আর 2 34, 34 গুণন 10 ইন্টু 0.1 বাই হচ্ছে 1000/2। এই হচ্ছে তোমার প্রকৃত ভর বের হয়ে আসবে। সো এটা ক্যালকুলেট করি, কত আসছে দেখো তো, 34 ইন্টু 10 ইন্টু 0.1/1000 ইন্টু 2, 0.017 গ্রাম H2O2 বিক্রিয়া করতেছে। সো এইটা হচ্ছে মেইন ম্যাথ। সেখানে কঠিন কিছু না, জাস্ট আমাদের বুঝতে হবে যে একটা জিনিস হিসাব করতে হবে যে 2 মোল Na2H2O3 সাথে তোমার হলো 1 মোল H2O2 বিক্রিয়া করতেছে। যদি আমরা এটা বুঝি তাহলে আমাদের ম্যাথ নিয়ে আর প্রবলেম নেই। ঠিক আছে, এইটুকু আমাদের বুঝতে হবে। ওকে, সো ম্যাথটা হয়ে গেছে। নেক্সট ম্যাথে যদি দেখো, নেক্সট ম্যাথটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথটা যদি তোমরা করো ভালো করে, আমি বলবো তোমাদের ভেজাল নিয়ে সংক্রান্ত যে কোনো ম্যাথ এবং হলো যে এই জারণ বিজারণ রিলেটেড যে কোনো ম্যাথ তোমরা তখন পারবা, কারণ এইখানে ভালো একটা প্যাচ আছে। আমরা যদি প্যাচটা ধরতে পারি এবং লেন্দি ম্যাথ যদি বুঝতে পারি, আমরা যে কোনো বিক্রিয়ার যে কোনো লেন্দি ম্যাথ যে কোনো প্যাচের মতো আমরা সলভ করতে পারবো। সো চলো দেখি ম্যাথটা কি বলছে। ম্যাথটা বলছে এরকম যে 0.41 গ্রাম চুনা পাথর, 0.41 গ্রাম চুনা পাথর থেকে ক্যালসিয়াম অক্সালেট অধক্ষেপ করা হলো, অধক্ষেপ্ত করা হলো, সম্পূর্ণ অধক্ষেপ আলাদা আলাদা করে পরে ভালোভাবে তুমি সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো এবং ক্যালসিয়াম অক্সালেটের দ্রবণকে সম্পূর্ণরূপে জাহিত করতে তোমাকে 35 ml 0.04 m KMnO4 দ্রবণ প্রয়োজন হয়। ওই চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ কত? অনেক অনেক ইনফরমেশন না, আমি কিছু ইনফরমেশন আমরা আলাদা করতেছি, একদম স্টেপ ওয়াইজ যাই, আমাদের জন্য অনেক সুবিধা হবে। ফার্স্টে বলছে চুনা পাথর থেকে তুমি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম অক্সালেট তৈরি করছো, সেইটাকে তুমি সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করছো এবং সেটাকে জাহিত করছো হচ্ছে KMnO4 দ্বারা। এরপর বলছে এই চুনা পাথরে ক্যালসিয়াম অক্সাইডের শতকরা পরিমাণ বের করতে বলছে। সো এইটা ইংলিশ ভার্সন জাস্ট তারা কোশ্চেনটা দেখতেছো, বুঝতেছো। সো আমার এখানে করতে হবে কি, আমার এখানে বলছে সহজ হিসাব দিয়ে বলি, ক্যালসিয়াম কার্বনেট আমার কাছে যেটা আছে সেটা আমি বিক্রিয়া করছি বেসিক্যালি অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট যেহেতু হয়েছে আমি বিক্রিয়া করছি অক্সালিক অ্যাসিডের সাথে। সে বিক্রিয়া করে তৈরি করতেছে ক্যালসিয়াম অক্সালেট প্লাস হচ্ছে হলো H2O প্লাস হচ্ছে কার্বন অক্সাইড, সহজ হিসাব। ওকে, এখন এইখান থেকে আমরা একটা জিনিস ধারণা করতে পারতেছি স্টোইকিওমেট্রি হিসাবে, যে এটা যদি 1 মোল বিক্রিয়া করে অবশ্যই এটাও 1 মোল উৎপন্নই হবে। এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমাদের কাছে, তাই না? এখন আমার কাজ হইতেছে এই ক্যালসিয়াম কার্বন অক্সালেটটা, ক্যালসিয়াম অক্সালেট আমি বিক্রিয়া করছি কার সাথে? ক্যালসিয়াম অক্সালেট আমি বিক্রিয়া করছি ভাই কার সাথে? এটা হচ্ছে হলো সালফিউরিক অ্যাসিড সহায়তায় KMnO4 এর সাথে, H প্লাস প্লাস হচ্ছে হলো MnO4 মাইনাস। সো আমি জানি এখানে উৎপন্ন কী হবে ভাই, এখানে উৎপন্ন হবে Mn2 প্লাস, সাথে এখানে উৎপন্ন হবে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড, মনে আছে? কার্বন ডাইঅক্সাইড 2 কার্বন ডাইঅক্সাইড, কারণ আমরা জানি MnO4 মাইনাস সালফিউরিক অ্যাসিড বা অম্লীয় অবস্থায় সে 5টা ইলেকট্রন গ্রহণ করে সে কী করছে? Mn2 প্লাস হচ্ছে। আর এইটা এই যে আমি জিনিসটা বলি যে কী বলে এটাকে, ক্যালসিয়াম অক্সালেট, সেটা 2টা ইলেকট্রন ছেড়ে
সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতেছে। এখন এটা সমতকরণ আমরা কীভাবে করতে হবে? হ্যাঁ, এটা সমতকরণ ওয়ে হচ্ছে এটাকে আমি 2 দিয়ে গুণ দিব, এটাকে 5 দিয়ে গুণ দিব, অর্থাৎ এটা হলো আমার 2 মোল, এইটা হচ্ছে আমার 5 মোল লাগতেছে। এই হিসাবটা বুঝতে পারছি যে এটা 2 মোল লাগছে, এটা 5 মোল লাগতেছে, তখন এইটা হবে 2, এটা হচ্ছে 10। ওকে, আর এইচ প্লাসের হিসাবটা যদি করি 4টার জন্য 8টা এইচ প্লাস লাগবে, 2 দিয়ে গুণ করলে তখন সেটা 16 হয়ে যাবে, 16 হয়ে যাবে, ঠিক আছে, 16 হয়ে যাবে 16 এইচ প্লাস। সো এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে না? এইটুকু যেহেতু আমাদের ক্লিয়ার হয়েছে ভাই, বাকিটা আমরা বুঝতেছি। আমরা তাহলে এখান থেকে একটা জিনিস নিতে পারি যে এইটার 5 মোল বিক্রিয়া করতেছে KMnO4 2 মোলের সাথে। তো চলো দেখি, তাহলে আমরা বলতে পারি 2 মোল KMnO4 ইকুয়ালস টু 5 মোল কি বলছে C2O4 ক্যালসিয়াম অক্সালেট। ওকে, এখন আমরা জানি 1 মোল ক্যালসিয়াম অক্সালেট 1 মোল ক্যালসিয়াম কার্বোনেটের সমান। সো এখান থেকে বলতে পারি যেহেতু 5 মোল ক্যালসিয়াম অক্সালেট 5 মোল ক্যালসিয়াম কার্বোনেটের সমান। তাহলে এখান থেকে আমি এই KMnO4কে ইজিলি এই 5 মোল ক্যালসিয়াম কার্বনের সাথে একদম ডিরেক্টলি বিক্রিয়াটা করে ফেলতে পারি, কারণ আমার তো আর ক্যালসিয়াম অক্সাইড দরকার নেই, কারণ আমাকে বের করতেই বলছে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা বের করতে। সো সহজ হিসাব, তাহলে আমি এখান থেকে হিসাব যদি করি যে 2 মোল KMnO4 ইকুয়ালস টু 5 মোল ক্যালসিয়াম কার্বনেট, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে 1000 ml 2m KMnO4 5 ইন্টু, আচ্ছা আণবিক ভর যেহেতু আমাকে ভরের কথা বলছে এত, ওকে, এত গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। ওকে, দেন আমি কি বলতে পারি, আমার এখানে পরিমাণ দেওয়া ছিল, কিন্তু আমাদের পরিমাণ দেওয়া ছিল কত দেখো তো, 35 ml 0.04 m। তাহলে আমি লিখি 35 ml 0.04 m KMnO4 equals to 5 into 100 into 35 into 0.04 ডিভাইড বাই কত হবে 1000। দেখো 1000 আমরা সবসময় 1 দিয়ে করি না, আমরা সবসময় 1 মোলারিটির জন্য, দেখো একটু ভালো করে, আমরা সবসময় 1 মোলারিটির জন্য কি করি, কখনো 1 দিয়ে ভাগ দিই না, কিন্তু এখানে যদি 2 মোলারিটি অবশ্যই আমাদের 2 দিয়ে এখানে ভাগ করতে হবে। তাহলে এটা পরিমাণটা বের করে দেখি, 5 into 100, আমার সাথে তোমার ক্যালকুলেটর করো, দেখো কী অবস্থা আছে, কত 0.04 বাই 1000 ইন্টু 2। হ্যাঁ দেখো পরিমাণ আসছে 0.35 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। দেখো পরিমাণ পেয়ে গেছি আমরা, কত 0.35 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি এটা আনসার না, আমাদের চাইছে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডের পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ কত এই চুনা পাথর কত 0.41 গ্রাম চুনা পাথরে। এখন কোশ্চেন আসছে ভাই এটাও তো চুনা পাথর 0.35 গ্রাম, তাহলে এটাও চুনা পাথর, কোনটা কি? বেসিক্যালি এইটা হইতেছে হচ্ছে মানে একদম চুনা পাথরের মধ্যে ধরো কিছু থাকে না, আমি যদি বললাম যে আমার 5 গ্রাম ক্যালসিয়াম বা চুনা পাথরে একটা ম্যাথ করাইছিলাম আই গেস, ধরো 90% ক্যালসিয়াম কার্বনেট আছে। এটা অ্যাকচুয়ালি কী বোঝায়? এটা বোঝায় হলো এরা হলো অবিশুদ্ধ বা ইমপিওর চুনাপাথর, যার মধ্যে 10% অবিশুদ্ধ ইমপিউরিটি আছে, বাকি 90% হচ্ছে পিওর চুনাপাথর আছে। তার মানে এইখানে দেখো এইটা হচ্ছে পিওর চুনাপাথর 0.35 গ্রাম CaCO3 পিওর চুনাপাথর বা একদম বিশুদ্ধ চুনাপাথর, যেটা আছে 0.41 গ্রামের মধ্যে। সো আমাকে আগে এইটার মধ্যে কি বের করব, এইটার থেকে আগে বের করবো হচ্ছে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড আছে সেটা বের করি। তাহলে আমি একটা জিনিস বুঝতেছি, ক্যালসিয়াম অক্সাইড আমি ক্যালসিয়াম কার্বনেট থেকেই পাবো। ক্যালসিয়াম অক্সাইড কি ক্যালসিয়াম কার্বনেট থেকে তাপ দিলে পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। সো ক্যালসিয়াম অক্সাইড আমি জানি 100 গ্রাম, এটা হচ্ছে 56 গ্রাম, কারণ এটা হলো 40, এটা হচ্ছে 16, তাহলে 56 গ্রাম। তাহলে 1 গ্রামে পাচ্ছি কত 56 বাই 100, তাহলে 35 গ্রাম চুনাপাথর মানে ক্যালসিয়াম কার্বনেটে পাচ্ছি হলো 56 ইন্টু 35 বাই হচ্ছে 100। তো এতটুকু ক্যালসিয়াম অক্সাইড আছে। কত হবে দেখো তো ভাই, কত হচ্ছে 56 ইন্টু 35 বাই 100, 19.6 গ্রাম
ক্যালসিয়াম, আচ্ছা ওয়েট, ঠিক আছে, আচ্ছা ওয়েট 35 গ্রাম না 0.35 গ্রাম হবে, 0.35 গ্রাম, ভুল বলছি। তাহলে হচ্ছে হলো এটা হবে 0.35 বাই হচ্ছে 100 দিয়ে ভাগ হবে, 100 দিয়ে ভাগ হলে 0.196 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। বাট এটাও অ্যাকচুয়ালি অ্যান্সার না, আমাকে বলতে শতকরা পরিমাণ বেরোতে, শতকরা পরিমাণ বেরোবো কার হিসাবে, অ্যাকচুয়াল টোটাল চুনাপাথর হিসাবে। চুনাপাথর আছে 0.41 গ্রাম, তাহলে আমার বলতে পারি 0.41 গ্রামে ক্যালসিয়াম অক্সাইড আছে হচ্ছে হলো 0.196 গ্রাম, 1 গ্রামে আছে হচ্ছে হলো 0.41, তাহলে 100 গ্রামে কত আছে 196 ইন্টু 100, 0.41। দেখো তো পার্সেন্টেজ কত আসে, এটা পার্সেন্টেজ করলে তুমি অ্যান্সার পেয়ে যাবা ইন্টু 100.41, 47.80%, দ্যাটস দ্য অ্যান্সার। সো এইটা যদি করি, এইভাবে আমরা এই ম্যাথটা করতে পারি। ম্যাথটা একটু লেন্দি ম্যাথ, ভালোই লেন্দি ম্যাথ, কিন্তু বুঝতে পারলে আমাদের জন্য একদম ইজি। ব্যাপারটা একটু রিক্যাপ করি, ম্যাথটা হইতেছে কি, তোমাকে বলছে তোমার কাছে ক্যালসিয়াম একটা চুনাপাথর আছে 0.41 গ্রাম চুনাপাথর আছে, এখান থেকে তুমি ক্যালসিয়াম অক্সালেট অধক্ষিপ্ত করতেছো। সেই ক্যালসিয়াম অক্সালেটটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটাকে তুমি KMnO4 দ্বারা জাহিত করতেছো। এখন সেখান থেকে সেই চুনাপাথরে কতটুকু মানে শতকরা কতটুকু ক্যালসিয়াম অক্সাইড আছে সেটা বের করতে বলছে। এখন তোমাকে কি করতে হয়েছে, আমরা ফার্স্টে আমি দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট থেকে কীভাবে ক্যালসিয়াম অক্সালেট হইলো সেটা দেখলাম। তারপর দেখলাম যে ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্য কী, মানে কতটুকু সমান, মানে 1 মোল স্টোইকিওমেট্রি হিসেবে 1 মোল সমান এটা 1 মোল, তাই না? সো এরপর আমরা দেখতেছি যে এইবার বিক্রিয়া করলে কী হচ্ছে, ক্যালসিয়াম অক্সালেট যখন সালফিউরিক অ্যাসিডের সহায়তায় KMnO4 সাথে বিক্রিয়া করেছে, বিক্রিয়াটা কী হবে সেটা বের করলাম। সেখান থেকে আমি হিসাব করলাম যে এইটার কত মোল, মানে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট যেটা 2 মোল, সেটা ক্যালসিয়াম অক্সালেটে 5 মোলের সাথে বিক্রিয়া করতেছে। সো সেই হিসাব করে আমরা অ্যাকচুয়ালি বের করলাম অ্যাকচুয়ালি ওই পুরো প্রসেসের মধ্যে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু আছে, যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণ। এই বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটটার থেকে আমি ক্যালসিয়াম অক্সাইড থেকে ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণটা বের করলাম। এইবার আমাদের টোটাল চুনাপাথরের পরিমাণ কত ছিল 0.41 গ্রাম, তো সেটা হিসেবে সেটা পার্সেন্টেজটা আমি এখানে বের করে ফেলছি। এই হচ্ছে আমাদের পুরো ম্যাথের প্রসেস। এইরকম টাইপের ম্যাথ তুমি বোর্ডে এবং অ্যাডমিশনে পাবাই। যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ, যারা ইঞ্জিনিয়ার অ্যাকচুয়ালি নেক্সট টাইম ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তাদের জন্য এই কোশ্চেন্স ভাই মানে সবচেয়ে ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এই চ্যাপ্টারের। কারণ এই ম্যাথটা যদি তুমি না পারো, তখন এই ম্যাথটা তুমি ফেস করবা। এখন বোর্ডে ফেস করতেছো, সামনে অ্যাডমিশনে ফেস করবা, এবং ইন ফিউচার তুমি যদি কেমিস্ট্রি ফিল্ড বলো বা তোমার কাছে মাইনরিটি হিসেবে কেমিস্ট্রি কোনো সাবজেক্ট থাকে, যেখানে স্টোইকিওমেট্রি কোর্সে টপিকে অবশ্যই তুমি এই ম্যাথ ফেস করবা। সো এই ম্যাথ আমাদের খুব ভালো করে বুঝতে হবে। রেডক্স রিঅ্যাকশন প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সো এইটা যদি ভালো করে পড়ো, আশা করতেছি এই টাইপের ম্যাথ তুমি আর ভুল করবে না। ওকে, ধন্যবাদ।